অরুণচণ্ডী সোয়া এইটুকু বুঝে গেছে যে সাদমান চৌধুরী তাকে অনেকটা ভালোবাসে এবং সেটা আজকে থেকে নয়, অনেক আগে থেকেই। পাষাণ লোক একটা, সারাক্ষণ ইগনোর করে গেছে এবং এখনও করছে। তবে এখন সোয়ার একটাই লক্ষ্য, পাষাণ লোকটার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনবে এবং গম্ভীর লোকটাকে সোয়ার পেছনে মৌমাছির মতো ঘোরাবে। মনে মনে বুদ্ধি করে নেই সোয়া, কি করবে সব ভেবে নিয়েছে, প্ল্যানিং সাকসেসফুল। এবার শুধু অ্যাপ্লাই করার অপেক্ষা। রাতে খাবার খেয়ে সকলেই চলে গিয়েছে, সোয়া তার দাদিমার সাথে ঘুমিয়েছে। মনে মনে সাথে সাথে ঘুমানোর ইচ্ছা থাকলেও সেটা প্রকাশ করতে পারেনি। কিভাবে বলবে? হনুমান লোকটা তো মুখের উপরে না করে দিত। কেটে গেছে কয়েকদিন। সাদি তার পরের দিনই চলে গিয়েছিল তার বাসায়। একটা কল পর্যন্ত দেয়নি সোয়াকে। সোয়া দিয়েছিল কল, কিন্তু পাশার লোকটা রিসিভ করেনি। মেসেজও দিয়েছিল, রিপ্লাই দেয়নি। লোকটার প্রবলেম কি ঠিক বুঝতে পারছে না সোয়া। সোয়ার পায়ের ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে, মোটামুটি হাঁটতে পারে সে, শুধু দৌড়াতে পারে না। শুক্রবারের দিন সাবিনা বেগমের চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় সোয়ার। কেন চেঁচামেচি করছে চতুর সোয়া বুঝে যায়। মূলত তার সাধু বাসায় ফিরছে গতকাল মাঝরাতে। সকাল সকাল তার খাবারের আয়োজন চলছে। যদিও সে করলা আর রুটি ছাড়া কিছুই খাবে না, তবুও তার এত আয়োজন। এমন দিন হলে সোয়া দৌড়ে চলে যেত ফ্রেশ না হয়েই, কিন্তু আজকে যায়নি সোয়া। ধীরে সুস্থে আড়মোড়ে ভেঙে উঠে বসে। চুলগুলো গতকাল পার্লার থেকে সেট আপ করে এসেছে, দারুণ একটা কাট দিয়েছে। চুলগুলো উঁচু করে বাঁধে, তারপর ওয়াশরুমে ঢোকে। ব্রাশ করে মুখ ধুয়ে বেরিয়ে আসে। আলমারি খুলে বেছে বেছে নীল রঙের একটা টপস এবং সাদা আর নীলের মিশ্রণে একখানা স্কার্ট নিয়ে নেয়। সাথে সাদা রঙের পাতলা ওড়না। ড্রেস চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়িয়ে সময় নিয়ে সাজতে থাকে। মুখে ফ্রেশ পাউডার, চোখে কাজল, ঠোঁটে টকটকে লাল রঙের লিপস্টিক। ব্যাস সোয়া রেডি। আয়নায় একখানা চুমু দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। সিঁড়ি বেয়ে নামার সময় এক পলক তাকিয়ে দেখে সাথে সোফায় বসে ফোন দেখছে। পরিও তার পাশে বসে গেম খেলছে। সাবিনা বেগম এবং নাজমা বেগম টেবিলে খাবার সাজাচ্ছে। মমতা বেগমকে রুম থেকে ধরে নিয়ে আসছে সিমি। একা একা হাঁটাচলা করতে কষ্ট হয় নাকি? সাজ্জাদ এবং সেলিম খাবার টেবিলে বসে গেছে। সিবাত খালি রুটি চিবাচ্ছে। গুড মর্নিং গাইস। সোয়া এক গাল হেসে বসে পড়ে সাজ্জাদের পাশে। সাদি আর চোখে তাকায় সোয়ার দিকে, তবে কিছুই বলে না। সাজ্জাদ সোয়ার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, এত সাজুগুজু? না না বাবা, কাল এনে দিয়েছে, তাই তোমাদের দেখানোর জন্যই পরে আসলাম। সুন্দর লাগছে না? মুচকি হাসে সাজ্জাদ। সেলিমও হাসে। সে প্রায় সময়ই মেয়ের জন্য এমন জামা জুতো নিয়ে আসে। পছন্দ হলেই নিয়ে নেবে। মাশাল্লাহ মাশাল্লাহ, পরীটাকে অনেক সুন্দর লাগছে। সাজ্জাদের প্রশংসা শুনে সোয়া খুশিতে গদগদ হয়ে ওঠে। বাবা, এরকম আরও কয়েকটা টপস কিনে আনবে, ঠিক আছে? সাবিনা বেগম সবাইকে খাবার দিয়ে দেয়। এবার সোয়া সাদির দিকে তাকায়। আরে ছোট ভাইয়া, আপনি কখন এসেছেন? আসুন খাবেন। আপনার পছন্দের করলা সিদ্ধ রেডি। সাদি দাঁতে দাঁত চেপে তাকায় সোয়ার দিকে। বাকিরা মুখ টিপে হাসছে। সাদি এসে বসে সিফাতের পাশে সোয়ার মুখোমুখি। সোয়ার সেদিকে খেয়াল নেই। সে খাচ্ছে এবং বাবাকে বলছে, আব্বু আমাকে একটা আইফোন কিনে দিও, ঠিক আছে? সাদি খেতে খেতে তাকিয়ে থাকে সোয়ার দিকে। আইফোন লাগবে তার? গতকাল যে ঘটনাটি ঘটিয়েছে, তারপর তো সোয়াকে বাটন ফোনও দেবে না সাদি। ফেসবুকে পিক আপলোড দিয়েছে এবং ক্যাপশন দিয়েছে, আজ সিঙ্গেল বলে কাশফুল দেখাতে কেউ নিয়ে গেল না। প্রোফাইল পাবলিশড করে দিয়েছে। সেখানে ছেলেদের কমেন্টের ধুম পড়েছে। সেই জন্য তো সাদি বাড়িতে এসেছে, না হলে সে কখনোই আসতো না। রবিবারে সে দেশের বাইরে যাবে, এই সময় বাড়িতে আসার মানেই সময় নষ্ট। কিন্তু এখন সোয়াকে কিছু বলতেও পারছে না সাদি। খাওয়া শেষে সাদি হাত ধুয়ে সোয়াকে বলে, রুমে এসে কথা আছে। সোয়া সাথে সাথে জবাব দিয়েছে, কেন ভাইয়া, কী কথা? আমি টিচার ঠিক করে নিয়েছি, আপনার কাছে পড়ব না, তাই কোনো কথাও নেই। সাদি রেগে চলে যায়, কাউকে বুঝতেও দেয় না তার রাগ। সোয়া বাবা চাচাদের সাথে লুডো খেলতে শুরু করে। সাদি নিজের রুমে বসে সোয়ার জন্য অপেক্ষা করছে, কখন আসবে সোয়া। অবশেষে বিরক্ত হয়ে রুম থেকে বের হয় আর দেখে তার বউ লুডো খেলছে। সাদি গিয়ে সোয়ার পাশে বসে। সোয়া একবারও তাকিয়েও দেখে না, সে তার খেলায় ব্যস্ত। পাক্কা 1 ঘন্টা পরে সোয়ার খেলা শেষ হয়। সাদি ভেবেছিল এবার হয়তো কথা বলতে পারবে, কিন্তু সাদির ভাবনায় বালতি পানি ঢেলে সোয়া গান গাইতে গাইতে চলে যায় বাড়ির বাহিরে। গানটা ছিল, পাশের বাড়ির চ্যাংড়া পোলা প্রেম করতে চায়। সাদি ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। পাশের বাড়ি কেউ কি ছোঁয়াকে প্রপোজ করেছে? প্রপোজ না করলে এমন গান কেন গাইবে?
সোয়ার পেছনে পেছনে চলে যায় সাদি। সোয়া বাড়ির সামনে ছোট ছোট কয়েকটা বাচ্চা ছেলের সাথে গল্প করতে থাকে। সাদি ভাবতে থাকে এদের মধ্যে কেউ সোয়াকে প্রপোজ করতে পারে। ওদের কাছাকাছি চলে যায় সাদি। সোয়া হেসে হেসে কিছু বোঝাচ্ছে ওদের। সাদি গম্ভীর গলায় বলে ওঠে, এই মেয়েটাকে বাচ্চা বাচ্চা দেখতে হলেও ও বাচ্চা না, বিয়ে হয়ে গেছে ওর, আমি ওর বর। সোয়া দিব্যি ছেলেগুলোর সাথে হেসে হেসে কথা বলছে, হাত ধরছে। ছেলেগুলো হাঁ করে সোয়াকে দেখছে। প্রচণ্ড রাগ হয় সাদির, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। চ্যাংড়াপোলা বলতে এদের মধ্যে কাউকে বুঝিয়েছে, কিন্তু সাদি কি করে বুঝবে কোন ছেলেটাকে সোয়া পছন্দ করে, কারণ সকলেই তাকিয়ে আছে সোয়ার দিকে। সাদি যে বলল সোয়া বিবাহিত, এইসব ওরা কানেই তুলছে না। এবার সাদি 2 পা এগিয়ে যায়। ইডিয়েট, চ্যাংড়াপোলা বলতে কাকে বুঝিয়েছো সত্যি করে বলো। সোয়ার হাত ধরে দাঁতে দাঁত চেপে বলে সাদি। সোয়া হাতে থাকা ফোন স্ক্রিনে নিজের ফেসটা একটু দেখে নেয়, প্রাউড করে চুমু দেয় ফোনের স্ক্রিনে। বাচ্চারা সাদির দিকে তাকিয়ে আছে। মূলত এই আঙ্কেলটা ডিস্টার্ব কেন করছে এটা তারা বুঝতে চাইছে। ওরা ফুটবল খেলতে যাবে, এর মধ্যে এরকম ডিস্টার্ব মেনে নিতে না পেরে সাদির প্রতি রাগ জন্মায়। সোয়া সাদির হাতটা থেকে নিজের হাতটা ছাড়িয়ে বলে, চ্যাংড়াপোলা বলতে আপনাকে বুঝিয়েছি, প্রেম করার জন্য আমার পিছু পিছু ঘুরছেন, আপনাকে পাত্তা দিব না আমি, বুড়ো কোথাকার, সরুন সামনে থেকে। ভীমরীতি ধরেছে। সাদি ভ্যাবাচাকা খেয়ে যায়, কি বলে এইসব। সোয়া মাঝারি সাইজের একটা ছেলের হাত ধরে। সোয়ার থেকে বয়সে একটুখানি ছোট হবে। এটা আমার বয়ফ্রেন্ড, আর ডিস্টার্ব করবেন না আমায়, আমি প্রেম করব না আপনার সাথে। ছেলেটা নিজের চুলগুলো বাঁ হাতে পিছনে ঠেলে শার্টের কলার তুলে 2 পা এগিয়ে এসে সোয়াকে নিজের পেছনে নিয়ে বলে, আঙ্কেল আপনার সমস্যা কি, আপুকে কেন ডিস্টার্ব করেন, আপু আপনার জন্য বাড়ি থেকে বের হতে অবধি পারছে না, আপনাকে পছন্দ করে না আপু, সে আমাকে পছন্দ করে। সোয়া মুখ টিপে হাসছে। সাদি দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। সাদি তাকানো দেখে সোয়া শুকনো ঢোক গিলে। চলে গেল সবাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। সোয়া এখান থেকে যেতে পারলে বাঁচে। সে 1 পা বাড়াতে সাদি আচমকাই কোলে তুলে নেয় সোয়াকে। চিৎকার করে ওঠে সোয়া। সকলে এগোতে নিলে সাদি ধমক দিয়ে ওঠে, 1 পা এগোলে সবার বাড়ি কমপ্লেন দিয়ে আসবো, ভয়ে আর কেউ এগোয় না। সাদি সোয়াকে কোলে নিয়ে ওই সরু রাস্তায় ধরে এগোতে থাকে, তার ভাড়া বাড়িতে নিয়ে যাবে। বাড়িতে এখন সকলেই রয়েছে। এই অবস্থা কোলে করে সোয়াকে নিয়ে যাওয়াটা বেমানান দেখায়। রাস্তাঘাটে লোক সংখ্যা নেই বললেই চলে। শুক্রবারের দিন, সকলের অফিস ছুটি। এই সময়টা তারা আরাম করে ঘুমাচ্ছে বা পরিবারের সাথে আড্ডা দিচ্ছে। সোয়া সাদির গলা জড়িয়ে আরামসে সাদিকে দেখছে। লোকটা গম্ভীর মুখখানা, কণ্ঠনালীর পাশে ওই তিলটা দারুণভাবে টানছে সোয়াকে। টুপ করে একটু ঠোঁট ছুঁয়ে দিতে মন চাইছে, কিন্তু লোকটা যদি ঠাস করে ফেলে দেয়। আরে ফেললে ফেললো, তাতে কি হয়েছে, একটা তো চুমু খাওয়াই যায়। সোয়া আরও একটু শক্ত করে গলা জড়িয়ে নেয়। চোখ দুটো বন্ধ করে উষ্ঠদয় ছুঁয়ে দেয় সাদের গলায়। সাদি থেমে যায় না এবং কিছু বলেও না। সোয়া ভেঁচকি কাটে, পাথর লোক একটা। এবার সোয়া ছোট্ট করে কামড় দেয় সাদের গলায়। থেমে যায় সাদি, চোখ পাকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া লজ্জায় চোখ নামিয়ে নেয়। আপনার গলা থেকে গন্ধ আসছে। ভাবলাম রাক্ষস টাক্ষস নাকি, তাই একটু কামড় দিয়ে পরীক্ষা করে নিলাম, জাস্ট এইটুকুই। আপনার মতো বুড়োর প্রতি আমার কোনো ইন্টারেস্টিং নেই। সাদি আবার হাঁটতে থাকে। সোয়া মুখ টিপে হাসে। একবার সিমটি কেটে দেয় সাদের বুকের টি শার্টের উপর দিয়ে। পরে কি মনে করে টি শার্টের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে বুকের বাঁ পাশে শক্ত করে হাত চেপে ধরে। সাদি আবারও তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া দাঁত কেলিয়ে জবাব দেয়, চেক করছি আপনি মানুষ নাকি এলিয়েন্ট। আমারও চেক করা দরকার, তোমাকে ঠিক কিসে লারে। চেক করার কি আছে, আমি নিজেই বলে দিচ্ছি, আমাকে শয়তানে লারে, আর আপনাকে মানুষ বানাতে বলে। সাদি দীর্ঘ শ্বাস ফেলে। কপাল করে বউ পেয়েছিল, জাদুঘরে তুলে রাখার মতো। সিঁড়ি বেয়ে উপরে উঠে দরজার সামনে নামিয়ে দেয় সোয়াকে। পকেট থেকে চাবি বের করে দরজা খুলে সোয়া ভিতরে ঢুকে টিভি চালিয়ে দেয়। যাক, এখানে এনে ভালোই করেছেন, এখন আমি মুভি দেখব। উফ, গবুকে দেখব। আমার জন্য চিপস নিয়ে আসুন ছোট ভাইয়া। সাদি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। সোয়ার মাথায় গাড্ডা মেরে কিচেনে চলে যায়। সোয়া মাথায় হাত বুলিয়ে টিভি অন করে চালিয়ে বলে, ভাবছি গ্যাব্রিয়েলের নেক্সট মুভির নায়িকা আমি হব। সাদি রান্নাঘর থেকে একটা টমেটো সোয়ার মাথায় বারবার ছুঁড়ে মারে। সত্যি মাথায় গিয়ে লাগে। সোয়া গাল ফুলিয়ে তাকায় সাদির দিকে। গ্যারিয়েল ওর শার্টটা ধোয়ার জন্য নিবে না তোমায়, তুমি বরং জায়েদ খানের পেছনে লেগে যাও। 2 পাগলে মানাবে ভালো, মুভি হিট হবে।
সোয়া ভেস্কি কাটে, জায়েদ খানও আপনার থেকে ভালো, অন্তত রোমান্টিক গান গাইতে পারে। আপনি তো করলা গেলা ছাড়া আর কিছুই পারেন না। তোমাকেও গিলতে পারি, গিলে দেখাবো। সাথে সাথে সোয়া 2 হাতে মুখ চেপে ধরে মনে মনে সাদিকে সবখানি গালি দিয়ে টিভির চ্যানেল পাল্টাতে থাকে। সাদি 2 জনের জন্য 2 মগ কফি বানিয়ে এসে সোয়ার পাশে বসে। সোয়া তাকায়ও না সাদির দিকে, সাদি তাকিয়ে আছে। সানডে আমি সিঙ্গাপুরে যাচ্ছি। সাদির নরম গলা, সে ভাবে সোয়া রিয়েক্ট করবে, সাদিকে জড়িয়ে ধরবে, যেতে না করবে। কিন্তু সোয়া উল্টো হাতে কফির মগ নিয়ে গোল হয়ে বসে পড়ে। সত্যি আমার জন্য একটা রোমান্টিক সুন্দর জামা নিয়ে আইসেন। সাদি হতাশ হয়, হাত বাড়িয়ে সোয়ার কাঁধ জড়িয়ে সোয়ার মাথাটা বুকের সাথে চেপে ধরে। সোয়াও ভদ্র মেয়ের মতো পড়ে থাকে সাদির বুকে। তোমাকে ভালোবাসি না আমি, তুমি শুধুমাত্র আমার বউ। ভালোবাসি শোনার জন্য তুমি যা যা করছো এতে কাজ হবে না। বুক ভারী হয়ে আসে সোয়ার, চোখেও পানি টলমল করে। ভালোবাসা লাগবে না আমার, শুধু একটা বেবি দিন, যাতে বেবিটার মুখের দিকে তাকিয়ে আপনি কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা না ভাবতে পারেন। সাদি কিছু বলতে যাবে তখনই কলিং বেল বেজে ওঠে। সোয়া সাদির বুক থেকে মাথা তোলে। সাদি উঠে গিয়ে দরজা খোলে, আর তখনই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে সামির। সোজা গিয়ে সোয়ার পাশে বসে। আমার সর্বনাশ হয়ে গেছে, সাদি মাথায় হাত দিয়ে বলে। সাদি বিরক্ত, আবার ড্রামা শুরু করবে। সোয়া আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। কি হয়েছে সামিরের, জানতে চাই সে। কি হয়েছে ভাইয়া? একটা মেয়ে আমাকে খেয়ে ছেড়ে দিয়েছে, এই মুখ আমি সমাজে কিভাবে দেখাবো? আমার কি আর এই জীবনে বিয়ে হবে? অকালে কপাল পুড়ল আমার। সোয়া এক পলক সামিরের দিকে তাকাচ্ছে, তো আরেক পলক সাদির দিকে তাকাচ্ছে। খেয়ে ছেড়ে দেওয়ার ব্যাপারটা আসলে সোয়া বুঝতে পারছে না। সামির তো কেঁদেই যাচ্ছে। সোয়া শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করে, ভাইয়া খেয়ে ছেড়ে দেয় কিভাবে? সামিরের কান্না শেষ, চোখে কোনো পানি নেই, বোঝে নাই ব্যাপারটা। একটা মাইয়া আমাকে চুমু খেয়ে ব্রেকআপ করে দিয়েছে, তাহলে ব্যাপারটা খেয়ে ছেড়ে দেওয়া হলো। এখন অন্য পোলার লগে ঘোরাঘুরি করছে, আমার কি হবে? সোয়া একবার সামিরের দিকে একটু এগিয়ে বসে বলে, ভাইয়া আমারও একই অবস্থা। খেয়ে ছেড়ে দেওয়ার ব্যাপারটা আমার সাথেও ঘটেছে। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। খুলে বলো সোয়া, আমি না ঠিক বুঝতে পারছি না। সামির 2 পা গুটিয়ে গালে হাত দিয়ে আরাম করে বসে বলে। সোয়া দীর্ঘ শ্বাস টানে। সাদি চাচা, যা চা বানিয়ে নিয়ে আয়, সাথে পকোড়া বা লুডুস আনতে ভুলবি না। সাদি কটমট চোখে তাকায় সামিরের দিকে। সামির অবশ্য পাত্তা দিচ্ছে না, যেন সাদির আগে তার কিছুই যায় আসে না। সে এবার সোয়ার কথা শুনবে। চায়ের সাথে বিষ মিশিয়ে আনবো, বিড় করে বলে সাদি। সামিরের কানে অবশ্য পৌঁছে গেছে কথাটা, তবে সে মনোযোগ নষ্ট করবে না। সাদি চাচাকে পরে দেখে নেওয়া যাবে। সেই দিন এই যে আমাদের বাড়িতে আমি লজ্জা পেলাম। হ্যাঁ হ্যাঁ মনে আছে, ইতিহাসের পাতাও লেখা হয়ে গেছে। জীবনে প্রথমবার তোমাকে লজ্জা পেতে দেখছিলাম। তারপর শেখ হাসিনাকে বলে তোমার নামটা ইতিহাসের পাতায় কাজী নজরুলের বইয়ের পাশে লিখে দিয়ে এসেছি আমি। খানিকটা ভাব নিয়ে জবাব দেয় সামির। সাদি কিচেনে যাওয়ার জন্য পা এগোচ্ছিল, সামিরের কথা শুনে থেমে যায়। বলা বাহুল্য, এই 2 পাগলের কথা শুনতে সাধুর মন্দ লাগে না, মনে মনে ভীষণ এনজয় করে। সোয়া ভাবনায় পড়ে যায়, এত মানুষ থাকতে কাজী নজরুল ইসলামের বইয়ের পাশেই কেন? প্রশ্ন করতে যাবে, তখনই সামির আবারও বলে, সোয়া জলদি বলো। আমার কান্না কান্না ভাব ফুরিয়ে যাচ্ছে, কষ্ট ধামা চাপা পড়ে যাচ্ছে। তোমার কথা শুনে তো আবার আমিও বলবো। হ্যাঁ হ্যাঁ বলছি, সেই দিন উনি মানে এই বুড়ো বেটা আমার সাথে নিক করছে, তারপর আবার উনি এক্সের কাছে যাওয়ার প্ল্যানিং করছে। স্বামীর মাথা চুলকায়। নিক শব্দটা সে বুঝতে পারছে না। নিকটা কি সোয়া? আরে চুমু খেয়েছে ও, আচ্ছা। বলতে বলতে স্বামীর লাফিয়ে ওঠে, চিল্লিয়ে বলে ওঠে, কি? সাদি 2 হাতে কান চেপে ধরে। সোয়াও ভয় পেয়ে যায় স্বামীরের চিৎকারে, ভীতু চোখে তাকায় স্বামীরের দিকে। চুমু তাও আবার সাদি চাচা? সোয়া ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সাদি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। আমি আগেই আন্দাজ করেছিলাম। সোয়া, তোমাকে আমি পরামর্শ দিচ্ছি, এই বেডার পেছনে আঠার মতো লেগে থাকো। ভারী বজ্জাত সাদি চাচা আমার সাথে কি করেছিল জানো? সোয়া মাথায় নাড়ায়, মানে সে জানে না। আমার বিয়ে ভেঙে দিয়েছিল। মেয়ে পটাতে গিয়েছিলাম, দুজন ভালোই হাত ধরে হাঁটতেছিলাম, তখনই ধমক দিয়ে দেই মেয়েটাকে। অকালে বিধবা হয়ে যাই আমি। আমাকে বিধবা করে দিয়ে এখন নিজেই চুমুর প্রতিযোগিতায় নেমে গেছে। সাদির কথায় চাপা রাগের আভাস পেয়েছে সোয়া। কিন্তু আমার কপাল কত ভালো তুমি জানো সোয়া? সেই মাইয়া আজকে আবারও আমার সামনেই পড়েছিল এবং ধপাস করে একটা চুমু দিয়ে আরেকটা ছেলের হাত ধরে চলে গেছে।
সামিরের কথা বিশ্বাস করে নেই ছোঁয়া। তখনই সাদি বলে ওঠে, তোর ওই বাদরের মতো মুখে কোন মেয়ে কিস করবে? দুই পাগল এক জায়গায় হলে ফ্রিতে জোকস দেখতে পাওয়া যায়। আমার কপালেই জুটেছে দুটো। ডিসগাস্টিং। সোয়া ফুঁসে ওঠে। 2 দিন পরে যখন গবুর সাথে মুভি করব না, তখন বুঝবেন পাগল নাকি নায়িকা। আফসোস করবেন। হ্যাঁ, আমিও যখন গবুর ওই এক্স নায়িকার সাথে মুভি করব না, তখন বুঝবি বাদর নাকি নায়ক। সাদির আগে হিস হিস করে বলে, মায়ের খাওয়ার আগে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা তোরা। ইচ্ছে করে এসেছি নাকি কিডন্যাপ করে এনেছেন আমায়, তাও আবার কোলে নিয়ে? আঙ্গুল তোলে বলে সোয়া। আমিও কি ইচ্ছে করে এসেছি নাকি? এক্স গার্লফ্রেন্ডকে আর একটা ব্যাটার সাথে দেখে আবেগের বশে তোর বাড়িতে চলে এসেছি। তখন আমার আবেগ কাজ করছিল। আবেগ কাজ না করলে অ্যাটলিস্ট তোর বাড়িতে আসতাম না। সাদি চুপচাপ কিচেনে চলে যায়। এদের সাথে কথা বলতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। সোয়া ফিস ফিস করে বলে, দেখলেন ভাইয়া, ঝগড়া করে জিততে পারেনি বলে পালিয়ে গেল। সামির হাই ফাই করে সোয়ার সাথে। সোয়া শোনো, পাশের ফ্ল্যাটে একটা মেয়ে আছে, নাম ঐশী। এতদিন আমার সাথে মেসেঞ্জারে সংসার করেছে, কিন্তু কাল থেকে কথা বলছে না। এখন তুমি ওই ফ্ল্যাটে যাবে, মেয়েটাকে টেনে হিঁচড়ে নিয়ে আসবে। আমি ওই রুমে থাকবো। তুমি ওই মেয়েটাকে রুমে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিবে, বুঝছো? সোয়া একটু ভাবে, তাহলে আমাকেও এভাবে সাধুর সাথে রুমে বন্ধ করে দিবেন, কথা দেন? ঠিক আছে, পাক্কা। সোয়া মাথায় ওড়না দিয়ে দরজা খুলে বেরিয়ে যায়। সাদি নিশ্চিত সোয়া ঐশীকে আনতে পারবে, তাই সে খুশিতে তুমি দিও না গো বাছর ঘরে বাত্তি নিবিয়া গান গাইতে গাইতে রুমে ঢুকে যায়। সোয়া ঐশীদের ফ্ল্যাটে গিয়ে কলিং বেল চাপে। ফর্সা লম্বা সুন্দরী একটা মেয়ে দরজা খোলে। কাকে চাই? সোয়া ঐশীকে ভালো করে পর্যবেক্ষণ করে কাঁদো কাঁদো ফেস করে বলে, ওয়াশরুমের দরজা খুলতে পারছি না, বাসায় কেউ নেই, একটু হেল্প করবা আপু? সোয়ার মুখখানা দেখে নিষ্পাপ মনে হয় ঐশীর, তাই সে মুচকি হেসে সোয়ার সাথে যায়। ঐশী রুমে ঢুকতেই সোয়া ধাক্কা দিয়ে দরজা লক করে দেয়। ভেতর থেকে ঐশী কিছুক্ষণ চেঁচামেচি করলেও এখন চুপ হয়ে গেছে। সোয়া কিচেনে চলে যায়। সাদি সত্যিই লুডুস রান্না করছে। আপুটা চুপ হয়ে গেল কেন? বাদর দেখে ভয়ে সেন্সলেস হয়ে গেছে। সাদির কথা মোটেও সোয়া বিশ্বাস করে না, তাই মুখ বাঁকিয়ে সাদির চুল টানার জন্য হাত বাড়িয়ে দেয়। সাদি মাথা নিচু করে ফেলে, যার ফলে সোয়া নাগাল পায় না। হাত বড় হয়ে যাচ্ছে তোমার, এখানে ওখানে চলে যাচ্ছ। সেম টু ইউ। আমি করলে কেমন হবে? সোয়া এক লাফে চুলার পাশে বসে পড়ে। দারুণ হবে। সাদি তাকায় সোয়ার দিকে, মুখে হাসে। ইডিয়েট, আমাকে জ্বালানোর একটা উপায়ও হাত ছাড়া করে না। দিয়া চলে আসলে আর জ্বালাবো না। দিয়াকে? আমার আর আপনার মেয়ে। সাদির দি, সোয়ার আ, মোট হলো দিয়া। দারুণ না? সাদি এবার সত্যি হেসে ফেলে। চুলা বন্ধ করে এসে সোয়ার সামনে দাঁড়ায়। সোয়ার দুই গালে হাত দিয়ে কপালে শব্দ করে চুমো খায়। তারপর কপাল ঠেকিয়ে বলে, আমার আধা পাগল বউ, আমাকে এখানে কেন এনেছেন? ঐশীর কণ্ঠে রাগ স্পষ্ট। স্বামীর খাটের ওপরে টান টান হয়ে শুয়েছিল। ঐশীর কথায় পায়ের ওপর পা তুলে নেই। রাগে ঐশীর শরীর কাঁপছে। দিন দিন অসহ্য হয়ে উঠছে লোকটা। কুতকুতি মায়া গানটা মুখস্থ করেছি, তোমাকে শোনানোর জন্য তুলে আনছি। স্বামীরের মুখে হাসি। চকচক দাঁতগুলো দেখে ঐশীর রাগ তর করে বাড়তেই থাকে। ইচ্ছে করছে লোকটার বড় বড় দাঁতগুলো হাতুড়ি দিয়ে ভেঙে পেটে ঢুকিয়ে দিতে। স্বামীর এক লাফে বসে পড়ে। আরে বা, তোমাকে তো দারুণ হট লাগছে। বেয়ারের চেয়েও বেশি নেশা ধরে যাচ্ছে। ঐশী এবার স্বামীরের গলা চেপে ধরতে যায়। স্বামীর হাত ধরে টেনে পাশে বসিয়ে দেয়। ঐশী ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকে। স্বামীর কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, একদম বাড়াবাড়ি করবে না। মানুষ মনে হয় না আমায় কাল থেকে কন্টিনিউয়াসলি ইগনোর করে যাচ্ছ? কষ্ট হয় না? ঐশী দাঁতে দাঁত চেপে জবাব দেয়, মায়ের সাথে কি করেছেন আপনি মনে নেই? আপনাকে ইগনোর কেন, খুন করতে পারলে ভালো লাগতো। স্বামীর হাসে। ঐশীর কোকড়া চুলগুলো বিনুনি করা ছিল। বিনুনিটার পাশ দিয়ে গলায় উষ্ঠ ছোঁয়ায় কেঁপে ওঠে ঐশী। শক্ত হয়ে বসে পড়ে। মায়ের সাথে আমি কিছুই করি নেই। ইনফ্যাক্ট আমি তাকে ভালো করে চিনিও না। কান্না পায় ঐশীর। ফুপিয়ে কেঁদে ওঠে সে। মায়া তার বেস্ট ফ্রেন্ড। গোটা দুনিয়া ঐশীকে মিথ্যা বললেও মায়া কখনো মিথ্যা বলবে না। গত পরশু ঐশী এবং মায়া একসাথে ভার্সিটিতে যাচ্ছিল। তখনই স্বামীরকে দেখে বলে ওঠে, এই ছেলেটাই আমার এক্স ছিল। দুনিয়া থমকে গিয়েছিল ঐশীর। সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল মানুষটার সাথে আর যোগাযোগ রাখবে না। স্বামীর ছেড়ে দেয় ঐশীকে। মেয়েটার মাথা নিচু করে কাঁদছে। আমি তোমাকে ভালোবাসি ঐশী, ট্রাস্ট মি।
আমি মায়া নামের মেয়েটিকে ঠিকভাবে চিনিও না, তোমার কোথাও ভুল হচ্ছে। ঐশী জবাব দেয় না। স্বামীর বিরক্ত হয়, দাঁড়িয়ে যায় সে। দুনিয়ায় এই একটা মানুষ যার কান্না তার সহ্য হয় না। মায়াকে ডাকো, সামনাসামনি ক্লিয়ার করবে ব্যাপারটা। এভাবে রং তামাশা আর ভাল লাগছে না আমার। ঐশী তবুও জবাব দেয় না। সাদি ল্যাগেজ গোছাচ্ছে, হাতে আরও একটা দিন সময় আছে, তবু আজকেই ল্যাগেজ গুছিয়ে রাখছে। গতকাল সারাদিন পরিবারের সাথে কাটানোর সময় পাবে না। সোয়া খাটের উপরে বসে আছে, পা নাচাচ্ছে এবং লুডুস খাচ্ছে। আচ্ছা সাধু, আমাদের বেবি কবে হবে? দিয়া কবে আসবে? সাদি দীর্ঘ শ্বাস ফেলে। একটা শয়তান সামলাতেই হিমশিম খাচ্ছি, আর একটা শয়তান কি করে আনবো? আমি জানি আমি শয়তান, কিন্তু আমাদের দিয়ে অর্ধেক শয়তান হবে। কেন বলুন তো? আপনি ভালো, আমি শয়তান, তাহলে ভালো প্লাস শয়তান যোগ করলে কি হয়? অর্ধেক শয়তান। সাদি জবাব দেয় না, সে তার কাজে ব্যস্ত। সোয়া লুডুস খাওয়া শেষ, বাটিটা খাটের ওপরেই রাখে, সাদির পেছনে এসে দাঁড়ায়। সাধু, একটা প্ল্যানিং করলাম এখনই। আপনার সাথে আমাকেও নিয়ে যান না, হানিমুনটাও সেরে আসতে পারবো। তোমার পাসপোর্ট নেই, তাতে কি হয়েছে? আমি না হয় দাঁড়িয়ে যাব, আর তাও না হলে আপনার কোলে বসে যাব। সাদি কোমরে হাত দিয়ে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়ার চোখে মুখে খুশির ঝিলিক। মেয়েটা সুন্দরী, বড় বড় চোখ দুটো, উঁচু নাক, চিকন পাতলা ঠোঁট জোড়া। ঠোঁটে লিপস্টিক নিয়েছিল, নিচের ঠোঁটে লিপস্টিক খেয়ে ফেলেছে, এবার উপরের ঠোঁট আছে শুধু। নাকে চিক চিক করছে পাথরের নাক ফুল, গলায় চিকন স্বর্ণের চেন, গোলাপি ওড়নাটা গলায় ঝোলানো। প্রথমবার বোধহয় মেয়েটাকে এত গভীরভাবে চোখে পর্যবেক্ষণ করলো সাদি। সোয়া দু পা এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে, মুখ ঠেকেছে সাদির প্রসঙ্গ বুকে। সাদিও পরম যত্নে আগলে নেই নিজের প্রিয়সীকে। আমি আপনাকে ভীষণ ভালোবাসি সাদি, আপনার ভালোবাসা চাই আমি। সাদি গম্ভীর গলায় জবাব দেয়। সামান্য কিসটাই সহ্য করতে পারো না? আমায় কিভাবে সামলাবে? সোয়া জবাব দেয় না, চুপচাপ মানুষটার হার্টবিট শুনতে থাকে। এভাবে কতটা সময় পার হয় জানা নেই কারোই। আমায় নেবেন না? সাদি ধমক দেয় না, খুব নরম গলায় প্রিয়সীকে বোঝায়, এভাবে হবে না জান, পাসপোর্ট ছাড়া তোমাকে এয়ারপোর্টের ভেতরে ঢুকতেই দেবে না। ইনশা আল্লাহ খুব দ্রুত তোমাকে নিয়ে যাব। ফট করে সাদির বুক থেকে মাথা তোলে, এক গাল হেসে শুধায়, গবুর কাছে নিয়ে যাবে? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে সাদি। ইচ্ছে করছে শয়তান ইডিয়েটটার তুলতুলে গাল দুটো চাপড়ে লাল করে দিতে। বলুন, গবুর কাছে নেবে? সাদি ল্যাগেজে মন দিয়ে বলে। আনরোমান্টিক কোথাকার। কথাই বলবেন, তুমি আমার ছোঁয়া, তোমাকে আমি কেন গবুর কাছে নিয়ে যাব? তা না, ধুর, রোমান্স করার বয়সে জামাইকে নিরামিষ বানানোর চেষ্টা করছি। আমার মতো কপাল পোড়া আর কে আছে? ছোঁয়া ন্যাকামি দেখে সাদি ভ্রু কুঁচকে ফেলে। সিরিয়াসলি ভাই, মানুষ এভাবে কি করে ন্যাকামি করে? তোমাকে আমি ভালো হওয়ার ওয়ার্নিং দিলাম ইডিয়েট। আমিও আপনাকে রোমান্টিক হওয়ার ওয়ার্নিং দিলাম জামাই। তাই না? বলতে বলতে সাদি ছোঁয়ার হাত ধরে কাছে টেনে নেয়। গিফট খুব ছোট্ট একটা শব্দ, তবে এই শব্দটার ওজন অনেক ভারী। গিফট যে কোনো মানুষকে খুশি করতে সক্ষম, যে কোনো মানুষের মন খারাপ দূর করে দিতে পারে। এই যে ছোঁয়ার মনটা আনন্দে নেচে নেচে উঠছে, কারণ তার প্রেমিক পুরুষ তাকে গিফট দিয়েছে। বিয়ের পর এই প্রথমবার লোকটা ছোঁয়াকে গিফট দিল। সেই গিফটটার মূল্য কত জানা নেই ছোঁয়ার, তবে ছোঁয়ার কাছে তা কোটি কোটি টাকার সমান মূল্য। বিবাহিত মেয়েদের সব থেকে শখের জিনিসটা তা হলো নাকফুল। স্বামীর থেকে নাকফুল সব মেয়েরাই আশা করে। সোয়াও আবদার করেছিল সাদির কাছে, কিন্তু সাদি দেয়নি। আর সোয়াও এত গুরুত্ব দিয়ে চায়নি। সাদির থেকে জোর করে নাকফুল আদায় করার সোয়ার জন্য কঠিন কোনো বিষয় নাই। ডায়মন্ডের নাকফুল, দেখতে দারুণ। সোয়া সেটা ঘুরে ঘুরে দেখছে, আর সাদিকে দেখছে। সামান্য গিফট পেয়ে মানুষ এতটা খুশি হতে পারে? আমাকে পরিয়ে দেবেন? নিঃসংকোচ আবদার। না করার সাধ্য সাদির নেই। সে সোয়ার হাত থেকে নাকফুলটা নেই। সোয়া চোখ বন্ধ করে মুখটা এগিয়ে দেয়, সোয়ার নাকে থাকা ছোট্ট নাকফুলটা খুলে নেয়। সোয়া একটু ব্যথা পেলেও শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর সাদি খুব যত্ন নিয়ে সোয়া নাকের বাঁ পাশটায় থাকা ছোট্ট ছিদ্র দিয়ে নাকফুলটা ঢুকিয়ে দেয়। সোয়ার গোলগাল মুখখানায় দারুণ মানিয়েছে নাকফুলটাই। পুরো মুখরই যেন বদল পাল্টে গেছে, অন্যরকম মোহনীয় লাগছে মেয়েটাকে। সোয়া চোখ খুলে হাসে, তাকায় প্রেমিক পুরুষের মুখ পানে। সুন্দর লাগছে না? প্রশ্ন করে সাদিকে। সাদিও মুচকি হাসে, ডান হাতটা রাখে সোয়ার গালে। তুমি খুশি তো? আপনি আমার সাথে ভালো করে একটু কথা বললেই আমি খুশি হয়ে যাই। সাদি বাম হাতটাও রাখে সোয়ার অন্য গালে, দু হাতে ছোট্ট মুখখানা উঁচু করে ধরে। উষ্ঠ সোয়ায় ললাটে
পরপর নাকের ফুলের ওপরে উষ্ঠ ছোঁয়ায় কেঁপে ওঠে ছোঁয়া সত্তা, লজ্জায় রাঙ্গা হয়ে ওঠে মুখখানা, আখি পল্লব খুলে তাকানো দায়। প্রেমিক পুরুষের প্রেমময় ছোঁয়া বুকে কম্পন শুরু করে দিয়েছে, চঞ্চল ছোঁয়ার চঞ্চলতা মিটিয়ে দিয়েছে। মাথা থেকে দুষ্টুমি বুদ্ধিশুদ্ধি বিলুপ্ত হয়ে গেল। স্বামীর স্ব ইচ্ছায় সান্নিধ্য পেয়ে মেয়েটা বুঝি বড় হয়ে গেল, আর বুঝি দুষ্টামি করবে না, এই বুঝি লক্ষ্মী বউ হয়ে উঠল। স্বাদের ভাবনাখানা প্রকাশ করার আগেই ছোঁয়া ঋণ মিনিয়ে বলে ওঠে, আপনার দাড়িগুলো আমাকে বড্ড জ্বালাতন করে, কাতুকুতু দেই, হাসি পাই আমার। হাসি পেলে রোমাঞ্চ করব কিভাবে, মুড নষ্ট হবে না। ছোঁয়ার কথায় সাদি ছোঁয়াকে ছেড়ে দেয়, এবার আর মুচকি হাসে নয়, উষ্ঠদয় মেলে দিয়ে খানিকটা শব্দ করে হেসে ওঠে সাদি। এই মেয়ের থেকে ম্যাচুরিটির আশা করেছিল সে। ছোঁয়া গালে হাত দিয়ে সাদের হাসি দেখছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, হাসলে মানুষটাকে কত সুন্দর লাগে। বাম গালে টোল পড়ে, গোলাপি উষ্ঠদয় বড্ড মোহনীয় লাগে, হাসি দিয়ে নারীদের কাবু করতে পারবে সে। কিন্তু ছোঁয়া সেটা হতে দেবে না, কেলেঙ্কার করে দেবে লোকটার চারপাশে। আমি ছাড়া অন্য কোনো মেয়ের সামনে আপনার হাসা বারণ। সাদি ছোঁয়ার নাক টেনে দিয়ে জবাব দেয়, আমার শয়তান বউ জেলাস হবে, এটাই তার কারণ। মানুষ গিরগিটির মতো রং কি করে বদলায়। এই তো সেদিন ছোঁয়াকে কত ভালোবেসে চুমু খেয়ে বিদেশে পাড়ি জমাছিল সাদি। ছোঁয়া ছোট্ট শর্তা ভেবে নিয়েছিল তার বর বুঝি তাকে ভালোবেসে ফেলেছে, এবার থেকে দুঃখ গুজবে। কিন্তু তার কিছুই হলো না। কেটে গেছে 3 দিন, অথচ সাদি একবারও কল করলো না। চিন্তা হয় না ছোঁয়ার, সাবিনা বেগম তো একটু পর পর আঁচলে মুখ ঢেকে কেঁদে উঠছে। তার কান্না দেখে ছোঁয়ার বুকটাও কেঁপে কেঁপে উঠছে। সেলিম বিরক্ত। খাবার টেবিলে সকলকেই খাবার পরিবেশন করছেন নাজমা বেগম। সাবিনা নিজের রুম থেকে বের হচ্ছে না। সিমি রান্নায় সাহায্য করছে নাজমা বেগমকে। মমতা বেগমও একটু পর পর আহাজারি করে উঠছে। সাদ্দাত, সেলিম এবং সিফাত খাচ্ছে। সিমি পরীকে খাওয়াচ্ছে। ছোঁয়া ভাতের থালায় হাত নাড়াচাড়া করছে। মুখে খাবার তুলতে পারছে না সে। মেয়ের এরকম অবস্থা এবং সকলের চিন্তিত মুখ দেখে সেলিম বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে ওঠে, এত ইরেসপন্সিবল ছেলে আমি আমার জীবনেও দেখিনি। বেয়াদব একটা, বাড়ির সকলেই চিন্তা করবে এটা তার মগজেই নেই। সাজ্জাদ বিরক্ত হয়। কোনো একটা কারণে সাদিকে একদম পছন্দ করে না সেলিম। দু চোখে দেখতে পারে না। বাবার কথায় ছোঁয়ার চোখেই পানি চলে আসে। বেয়াদব কেন বলবে, কিন্তু বাবার মুখের ওপরে জবাব দিতে পারে না। সিফাত বলে, আব্বু মোটেও সাদি বেয়াদব না, হতে পারে কাজে আটকে পড়েছে, সেটা বোঝাও তোমার বোনকে। বড় হয়ে গেছে সে, একা একা বিয়ে করেছে, এখন স্বামীর চিন্তায় শোক দিবস পালন করছে। বাবার কথা শুনে ছোঁয়ার মুখে ভাত পুড়ে দেয়। গাল ভর্তি ভাত নিয়ে পানি দিয়ে গিলে গিলে খাচ্ছে। নাজমা বেগম মেয়ের কাণ্ড দেখে কিন্তু কোনো জবাব দেয় না। বাবা এভাবে কেন বলছো, সিমি বলে ওঠে। মুখে মুখে কথা বলবে না সিমি, বিরক্ত লাগে আমার। সিমি আর কথা বলার সাহস পায় না। আর বাকি সবাইও কথা বলে না, চুপচাপ থাকে। খাওয়া শেষে রুমে এসে সাদির নাম্বারে কল দেয় ছোঁয়া। যদিও বাংলাদেশে নাম্বারে কল যাবে না, বিদেশে গিয়ে নতুন সিম নিয়েছে, সেই সিমের নাম্বার জানা নেই ছোঁয়ার, তবুও কল করে যাচ্ছে। ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, কোথাও সাদিকে অ্যাক্টিভ পাওয়া যাচ্ছে না। ভীষণ কান্না পাচ্ছে ছোঁয়ার। ওয়ালপেপারে থাকা সাদির ছবিখানার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আপনাকে ভালোবেসে দুটো সেকেন্ডও আমি শান্তিতে থাকতে পারলাম না, একটা দিনও ভালো থাকতে পারিনি। খুব বেশি ভুল করে ফেলেছিলাম আপনাকে ভালোবেসে, সেই ভুলে শাস্তি দিচ্ছেন আমায়। আমি মরে গেলে কাকে জ্বালাবেন সাদি, কাকে এত কষ্ট দিবেন? মনটা পুড়বে না আপনার? ফোনটা ছুঁড়ে মারে ছোঁয়া। বিছানার এক পাশে অযত্নে পড়ে থাকে। বালিশে মুখ গুজে অশ্রু বিসর্জন দিতে থাকে। এটা ছাড়া তো আর কিছু করার নেই। কতক্ষণ কেঁদেছে জানা নেই ছোঁয়ার, তবে চোখ দুটো যখন একটু লেগেছিল, নিদ্রা ভর করেছিল দু চোখে, তখনই বিকট শব্দে ফোনটা বেজে ওঠে। চমকে এক লাফে বসে পড়ে ছোঁয়া। কাঁচা ঘুম ভাঙ্গার ফলে বুক কাঁপছে, মস্তিষ্ক কাজ করছে না। হাত এগিয়ে দিয়ে ফোনটা তুলে নেয়। স্ক্রিনে বিদেশি একটা অচেনা নাম্বার ভেসে ওঠে। সাদি বুঝি কল করলো। পাগল ছোঁয়ার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তাড়াহুড়া করে কল রিসিভ করে। চলবে, লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।